হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেট। নলেজ এডুকেটে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের যে পর্ষদের নমুনা প্রশ্নপত্র রয়েছে, তোমাদের জীববিদ্যার যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তার প্রথম যে অংশ, অর্থাৎ আমাদের একদম প্রথমে রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ঠিক আছে, এর যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন একদম কনসেপ্ট ধরে ধরে দারুণভাবে বুঝবো। ঠিক আছে, একদম দারুণভাবে বুঝবো এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা সলিউশন করতে চলেছি। তো চলো শুরু করা যাক। আর ইউ রেডি? বলো, আর ইউ রেডি? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার একদম ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি বলতে চলেছি এবং কেন হচ্ছে ওই উত্তরটা সেটাও আমি বলতে চলেছি। আর একটা কথা বলে দেই, আচ্ছা প্রশ্ন প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে প্রশ্ন কতটা কঠিন কি সহজ। আমি বলছি যারা কনসেপ্ট ক্লিয়ার করেছে তাদের একটা প্রশ্ন আটকাবে না, তার প্রমাণ তোমরা এক্ষুনি পেয়ে যাবে। ওকে চলো একদম সবার প্রথমে আসা যাক। প্রথম যে অংশটা, প্রথম যে আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ওখানে আমরা কি প্রশ্ন পাচ্ছি চলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলেছে স্যার? পরাগরেণু জীবাশ্ম হিসাবে সুসংরক্ষিত থাকে, তার কারণ তার এতে উপস্থিত কি থাকে? স্যার পরাগরেণুর বাইরে এক্সাইন থাকে, ভেতরে ইনটাইন থাকে। এক্সাইন কি দিয়ে তৈরি? স্যার এক্সাইন তৈরি স্পোরোপোলেনিন দ্বারা। স্যার এই স্পোরোপোলেনিন কি করে? স্যার এই স্পোরোপোলেনিন কি করে? এই স্পোরোপোলেনিন একে না তো কোনো রাসায়নিক পদার্থ ধ্বংস করতে পারে, না তো ঝড় বৃষ্টি যা কিছু আসুক ও ধ্বংস হয় না। ওই জন্য কি হয়, এটা জীবাশ্ম হিসাবে সুসংরক্ষিত থাকে। বোঝা গেছে? তাহলে স্পোরোপোলেনিন হবে সঠিক উত্তর। তারপরে বলেছে মেগাস্পোরোজেনেসিস চলাকালীন। স্যার মেগাস্পোরোজেনেসিস আমি বলেছিলাম তোমাদেরকে ক্লাসে পড়াতে পড়াতে হাজারবার বলেছি, যখনই মেগা বলবে সবসময় স্ত্রী, মেগা বললেই স্ত্রী, মাইক্রো বললেই পুরুষ। বারবার বলেছিলাম কি না? হ্যাঁ, মেগাস্পোরোজেনেসিস চলার সময়ে কি বলেছে? মেগাস্পোর মাতৃকোষটি স্ত্রী গ্যামেটোফাইট গঠনের জন্য নিম্নলিখিত কোষ বিভাজনগুলি সম্ভব। আচ্ছা কি রকম ভাবে কি কোষ বিভাজন করে দেখো, বলেছিলাম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। স্যার মেগাস্পোরোজেনেসিসে কি হয়? সবার প্রথমে একটা আমাদের যে মেগাস্পোর মাদার সেল থাকে, সে কি করে? একটা মিওসিস করে চারটা কোষ উৎপন্ন করে। ঠিক আছে, এই চারটা কোষের মধ্যে তিনটি কোষ ধ্বংস হয়ে যায়, একটা কোষ থাকে। এ পরপর তিনবার মাইটোসিস করে। ফার্স্ট বার মাইটোসিস, স্যার এটা হচ্ছে ফার্স্ট বার মাইটোসিস, একটা থেকে দুটো হয়ে গেল। সেকেন্ড বার মাইটোসিসে কি হবে স্যার? দুটো থেকে চারটা হবে। থার্ড বার মাইটোসিসে কি হবে স্যার? চারটা থেকে আটটা হবে। আটটা নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে কি হচ্ছে? একবার মিওসিস আর তিনবার মাইটোসিস করছে। ঠিক আছে, তাহলে কোথায় আছে দেখো, একবার মিওসিস তিনবার মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, নিচে দেখানো একটি পরাগধানীর প্রস্থচ্ছেদের বাইর থেকে ভেতরের দিকে স্তরগুলি। বাবু বাইর থেকে ভেতরের স্তরগুলো তোমরা বারবার করেছো, তুমি কি পারবে না এটা? তুমি কি এটা পারবে না? সবার বাইরে কি আছে স্যার? সবার বাইরে আছে এপিডার্মিস। এই স্তরটাকে কি বলো স্যার? এপিডার্মিস। তার নিচে কে থাকে স্যার? এন্ডোথেসিয়াম। তার নিচে কে থাকে স্যার? তার নিচে থাকবে আমাদের মধ্যস্তর। তার নিচে কে থাকবে স্যার? ট্যাপেটাম। ঠিক আছে, তার নিচে থাকবে ট্যাপেটাম। ওকে, তাহলে কোনটা আছে? এপিডার্মিস। এই তো একটাই রয়েছে, একদম দারুণভাবে সুন্দরভাবে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন আমাকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে দেখো। হ্যাঁ, চারের দাগের প্রশ্ন কি বলছে? নিচের কোনটি গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রী লিঙ্গ ধরে পাওয়া যায় না? বাবা গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রী লিঙ্গ ধরে পাওয়া যায় না মানে ভ্রূণস্থলীর ভেতরে পাচ্ছ না। স্যার ভ্রূণস্থলীর ভেতরে কি কি থাকে? স্যার ভ্রূণস্থলী যদি এটা হয় ভ্রূণস্থলীর মধ্যে কি থাকবে স্যার? একটা ডিম্বাণু। স্যার দুপাশে দুটো সহকারী কোষ, নিচের দিকে থাকবে তিনটে কি স্যার? প্রতিবাদ কোষ সমষ্টি। ঠিক আছে, আর মাঝখানে থাকবে স্যার নির্ণীত নিউক্লিয়াস। ওকে, যে মাঝের সেলটা। আচ্ছা স্যার কোনটা পাওয়া যাবে না দেখো তো, কোনটা পাওয়া যাবে না? স্যার ওখানে সহকারী কোষকে দেখতে পেলাম। হ্যাঁ,
ফিলিফর্ম অ্যাপারেটাস, সহকারী কোষেরই তো ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে, তাই না? সহকারী কোষেরই তো ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে। স্যার কি হয় গল্পটা? সেই যে সহকারী কোষ, যা এতে থাকে এরকম টাইপের জিনিস, একে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। ঠিক আছে, একে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। ঠিক আছে, কেন্দ্রীয় কোষ কোনটা স্যার? এই যে কোষটা এটা হচ্ছে কেন্দ্রীয় কোষ, এই মাঝের যে কোষটা একে বলা হয় কেন্দ্রীয় কোষ। ঠিক আছে, এটাও আছে। তাহলে কোনটা নেই বস? জার্মপোর কোথায় থাকে? পরাগরেণুতে থাকে। পরাগরেণুর বাইরের স্তরকে বলা হয় এক্সাইন, ভেতরটাকে বলা হয় ইনটাইন। ওই যে এক্সাইন খুব শক্ত, একটু আগে বললাম, ওতে কি থাকে? স্পোরোপোলেনিন। ফলে কি হয় না, খুব শক্ত হয়। যাতে এবারে কি দরকার দেখো বাবু, পরাগরেণু অনেক শক্ত, ঠিক আছে বুঝে গেছি, একটা পরাগরেণু অনেক শক্ত বুঝে গেছি, কিন্তু ওই পরাগরেণু থেকেই তো একটা স্যার নালী বেরোতে হবে, না হলে কাজ হবে কি করে, তাই না? পরাগ নালী তো বেরোতে হবে। এবারে নালীটা বেরোবো কোথা দিয়ে? না এখানে একটা পোর থাকে, যেখানে ওই এক্সাইন উপস্থিত থাকে না। ঠিক আছে, তাকে বলবো আমরা জার্মপোর। যেটা থাকবে কোথায় থাকবে না স্ত্রীলিঙ্গ ধরে থাকবে না। নেক্সট প্রশ্ন বলেছে একটি আদর্শ অ্যানাট্রোপাস ডিম্বক। বাবু অ্যানাট্রোপাস ডিম্বক, হ্যাঁ ঠিক আছে, পড়তেই হবে। আমি বলেছিলাম স্যার অ্যানাট্রোপাস ডিম্বক কোনটা? দুটো ডিম্বক খুব ভালো করে জেনে রাখো, একটা হচ্ছে অর্থোট্রোপাস, একটা হচ্ছে অ্যানাট্রোপাস। অর্থোট্রোপাস কোনটা? স্যার অর্থোট্রোপাস যদি ডিম্বকটা এই টাইপের দেখতে হয় স্যার, এর মাইক্রোপাইল যদি উপর দিকে হয় তাকে বলবো অর্থোট্রোপাস ডিম্বক। ঠিক আছে, অ্যানাট্রোপাস কোনটা? অ্যানাট্রোপাস হচ্ছে এইরকম টাইপের, উল্টানো, এটা হচ্ছে অ্যানাট্রোপাস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানাট্রোপাস, বোঝা গেল? এটা হচ্ছে অ্যানাট্রোপাস, এটা হচ্ছে অর্থোট্রোপাস। এই দুটো জেনে রাখো খুব ভালো করে। এই যে অ্যানাট্রোপাস ডিম্বকের আবরণীর ভেতরে একটি ডিপ্লয়েড কোষীয় অংশ থাকে, তাকে কি বলা হয় বাবু? যখন বলছে ডিপ্লয়েড কোষীয় অংশ, সব সময় বলতে হবে স্যার, সব সময় কি বলতে হবে না নিউসেলাস। বোঝা গেল? ওর ভেতরে নিউসেলাস থাকে না, বুঝতে পেরেছো? প্রথমে নিউসেলাস থাকে, তারপরে তো আমাদের সবকিছু তৈরি হয়, নিউসেলাস তো পুষ্টি দেয়। বোঝা গেল? আচ্ছা, নিম্নলিখিত পরাগ মিলনের পদ্ধতি সহ 3টি উদ্ভিদের বিবেচনা করতে বলেছে স্যার। অটোগ্যামি মানে একটা গাছের একটা ফুলের মধ্যে পরাগযোগ, অটোগ্যামি। আচ্ছা, নেক্সট বলেছে জেনোগ্যামি মানে ইতর পরাগযোগ, দুটো গাছের আলাদা আলাদা ফুলের মধ্যে। ঠিক আছে, একটা গাছ, এটা একটা গাছ, দুটো গাছের মধ্যে যখন পরাগযোগ, মানে দুটো গাছের ফুলের মধ্যে যখন পরাগযোগ হবে তাকে বলবো জেনোগ্যামি। স্যার গেইটানোগ্যামি কোনটা? একটি গাছ দুটি ফুল, ওই দুটি ফুলের মধ্যে পরাগযোগ হলে তাকে বলবো কি না গেইটানোগ্যামি। বোঝা গেছে? এইবারে দেখো বলছে উপরের কোন ক্ষেত্র বা ক্ষেত্রগুলিতে অপত্য বংশধর জিনগত বৈশিষ্ট্য দেখা, আচ্ছা মধ্য জিনগত বৈশিষ্ট্য দেখা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা অপত্য জিনগত বৈচিত্র্য দেখার সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা বলছে মধ্যে জিনগত বৈচিত্র্য দেখা যাওয়ার সম্ভাবনা সব থেকে কম, তাই ভাবছি কম। ঠিক আছে, কম কি স্যার? জিনগত বৈচিত্র্য কম দেখা যাবে কার ক্ষেত্রে স্যার? অটোগ্যামির ক্ষেত্রে দেখা যাবে আর গেইটানোগ্যামির ক্ষেত্রে দেখা যাবে, কারণ দুটোই তো একই। বোঝা গেল? দুটোই তো একই গাছের মধ্যে হচ্ছে, তাহলে কি হবে? পি আর আর। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। গর্ভযন্ত্র গঠনের জন্য ডিম্বক গ্রন্থের প্রান্তে, স্যার গর্ভযন্ত্র কাকে বলে সবার আগে বলে দিই। গর্ভযন্ত্র কাকে বলে দিই, তোমাদের নোটসে ছিল, কিন্তু আমি যেটা তোমাদেরকে নোটস দিয়েছিলাম, মানে নোটস মানে যে প্রশ্ন উত্তরের সিট দিয়েছিলাম তাতে কিন্তু ছিল, আমি জানি ওখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দারুণভাবে সিলেক্ট করা ছিল। ঠিক আছে, গর্ভযন্ত্র মানে কি স্যার? একটা ডিম্বাণু, দুপাশে দুটো শালী নয় সহকারী কোষ। ঠিক আছে স্যার, মাঝখানে বউ, দুপাশে দুটো, আবার মাঝখানে ডিম্বাণু, দুপাশে দুটো সহকারী কোষ, এগুলোকে নিয়ে তৈরি হয় গর্ভযন্ত্র। তাহলে কটা নিউক্লিয়াস স্যার? 3টা নিউক্লিয়াস। স্যার নেক্সট মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় মিওসিস বিভাজন ঘটে। আচ্ছা, মাইক্রোস্পোরোজেনেসিস স্যার, মাইক্রো মানে সবসময় পুরুষ, একদম বুঝে গেছো। মিওসিস বিভাজন ঘটে কার মধ্যে স্যার? মাইক্রোস্পোর মাতৃকোষের মধ্যে। মাইক্রোস্পোর মাতৃকোষটাই তো মিওসিস হয়ে 4টা গঠন করবে, তাই না? 4টা তোমার মাইক্রোস্পোর স্যার, মাইক্রোস্পোর মাদার সেল, এটা তো 4টা হয়ে যাবে, তাই না? বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, ওকে।
মাইক্রোস্পোর মাদার সেলের তো আমাদের চারটা যে বলে টেট্রাড, হ্যাঁ টেট্রাড গঠন করবে। চলো নেক্সট, নিচের কোনটি অপ্রকৃত ফল? বাবু আম প্রকৃত ফল, সরিষাকে ফল ধরা হয় না। লেবু প্রকৃত ফল, ঠিক আছে প্রকৃত ফল। স্যার অপ্রকৃত ফল হচ্ছে আপেল, কারণ এটা অপ্রকৃত ফল কাকে বলা হয়? যদি গর্ভাশয় ছাড়া অন্য কিছু ফলে রূপান্তরিত হয়। স্যার আপেলের ক্ষেত্রে থ্যালামাস ফলে রূপান্তরিত হয়ে যায়। আপেলের ক্ষেত্রে কি হয় স্যার? না থ্যালামাস ফলে রূপান্তরিত হয়ে যায়, এই জন্য একে বলা হয় পুষ্পাক্ষ বা থ্যালামাস ফলে রূপান্তরিত হয় বলে একে কি বলা হয়? একে বলা হয় আমাদের অপ্রকৃত ফল। বোঝা গেছে? চলো নেক্সট 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 কি বলছে দেখো 10-11, হ্যাঁ চলো। গুপ্তবীজী ডিম্বকের কি বলছে? গুপ্তবীজী ডিম্বকের বিভিন্ন গঠনের সঠিক প্লয়েডি মাত্রা। স্যার নিউসেলাস সবসময় 2n হবে, 2n হবে। আচ্ছা স্ত্রীরেণু মাতৃকোষ মানে 2n হবে বাবা, এখানে NH কি একটা লেখা আছে, তার মানে এটা হবে সঠিক উত্তর। কার্যকারী স্ত্রী রেণু n হবে, ঠিক আছে, তার মানে অপশন বি টিক মারো। চলো নেক্সট প্রশ্ন, নিচের কলামগুলি মেলাতে বলেছে কি বলেছে? বায়ু পরাগী অ্যানিমোফিলি, ঠিক আছে, জল পরাগী হাইড্রোফিলি, বাহ, পতঙ্গ পরাগী এন্ডোমোফিলি, বাহ, বাদুর পরাগী কাইনেটোফিলি। তোমাদের কাজ কমিয়ে দিয়েছে, একদম দারুণ ভাবে লেখা আছে, কোনো সমস্যা নেই, বিন্দাস করে লিখে দিয়েছে। হ্যাঁ তোমরা 1A 2B কোথায় আছে দেখো, 1 2 3 4, 1 2 3 4 অপশন বি। ওকে চলো নেক্সট কি বলছে দেখো। স্যার নেক্সট বলেছে, আচ্ছা চলো একটু বড় করে নিই, নাহলে দেখা যাবে না, চলো কি বলছে দেখো। বলেছে প্রদত্ত এ থেকে এফ চিহ্নিত করতে বলেছে। স্যার এ থেকে এফ চিহ্নিত করতে বলেছে। দেখো এখানে স্যার একটাই কোষ ছিল, এখানে স্যার 4টা কোষ তৈরি হয়েছে, মানে স্যার এখানে স্যার একটা কোষ থেকে স্যার প্রথমে 2টো কোষ তৈরি হয়েছে, সেখান থেকে 4টে কোষ তৈরি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে মিওসিস 1 হয়েছে, এখানে স্যার মিওসিস 2 হয়েছে। স্যার মিওসিস 1 মিওসিস 2, এ বাবা মিওসিস 1 মিওসিস 2, ঠিক আছে। তারপরে কি হয়েছে স্যার? মাইটোসিস হয়েছে, এখানটায় মাইটোসিস হয়েছে, ফার্স্ট মাইটোসিস, বললাম না একটা ছিল, ফার্স্টে মাইটোসিস হবে। এখানে 4টা কোষের মধ্যে 3টা কোষ ধ্বংস হয়ে যাবে, একটা কোষ থাকবে, একটা কোষ 3বার মাইটোসিস করবে, ঠিক আছে। ওকে চলো দেখো, এই চ্যাপ্টারের কনসেপ্ট বেশি নেই, কয়েকটা কনসেপ্ট আছে, সেখান থেকেই প্রশ্ন হবে আর সেখান থেকেই তুমি লিখে আসবে, ঠিক আছে। রুমিনেট শস্য কাকে বলে একটু বলে দিই। রুমিনেট শস্য সেই সমস্ত শস্য যেগুলো একদম সুন্দরটি নয়, যেগুলোর কি আছে খাঁজ কাটা ব্যাপার থাকে, তাকে বলা হয় রুমিনেট শস্য। যেমন কার ভেতরে থাকে? সে সুপারির মধ্যে থাকে, খাঁজ কাটা, ভেতরে খাঁজ হয়ে ভেতরে ঢুকে গেছে, এরকম ব্যাপারটা থাকে, যেমন মনে হয় কেউ চিবিয়ে ফেলে দিয়েছে, হ্যাঁ, তাকে বলা হয় রুমিনেট শস্য। আচ্ছা বায়ুপরাগী ফুলের গর্ভমুণ্ড হয় কেমন? স্যার বায়ুপরাগী ফুলের গর্ভমুণ্ড কেমন হবে? অমসৃণ হবে, আঠালো হবে, দুটোই ঠিক, অপশন এ আর সি দুটোই ঠিক, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা নিচের অংশ পড়তে বলেছে, 15-16 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে। চলো প্রশ্ন কি আছে দেখে নেই, তারপরে যদি না পারি তখন এসে পড়বো। হ্যাঁ পরাগরেণুর এক্সাইন স্তর বিদ্যমান অন্যতম সবচেয়ে প্রতিরোধী জৈব উপাদান, আচ্ছা বলছে এক্সাইন স্তরে কি আছে, কতবার দেবে প্রশ্নটা? স্পোরোপোলেনিন। এক্সাইন স্তরে স্পোরোপোলেনিন থাকে কতবার বলেছে? পেকটোসেলুলোজিক কোনটা হয় বলতো? ইনটাইন স্তরটা। নেক্সট পরাগরেণুর প্রাচীরে এত শক্ত হওয়ার ফলে উদ্ভিদের মূল সুবিধা কি? এই যে বলছে এক্সাইন স্তরে স্পোরোপোলেনিন আছে, এত শক্ত, লাভটা কি হচ্ছে? ফার্স্ট বলছে দেখো এটি পরাগরেণুর অভ্যন্তরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বংশগতির উপাদানকে রক্ষা করে, এটা তো ঠিক। এটি প্রাচীন উদ্ভিদ সম্পর্কে গবেষণার ক্ষেত্রে পরাগরেণুকে একটি মূল্যবান জীবাশ্ম রেকর্ড হিসাবে কাজ করতে সাহায্য করে, এটাও কিন্তু ঠিক। অনেকে বলবে স্যার এটা ঠিক এটা ভুল, আমি বলে দিচ্ছি অনেকে বলবে, কিন্তু তখন তুমি কি বলবে? এখানে প্রশ্ন ভালো করে পড়তে বলেছে, উদ্ভিদের মূল সুবিধা। যদি বলতো আমাদের সুবিধা তখন বলতাম স্যার জীবাশ্ম, কিন্তু এখানে বলেছে উদ্ভিদের সুবিধা, তার মানে অপশন বি হবে না। বোঝা গেছে? একদম দারুণ ভাবে কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে? আমাকে বলো, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তোমরা যদি সেইভাবে রেসপন্স করো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, পরের চ্যাপ্টার খুব তাড়াতাড়ি আসছে, ঝটপট করে কমেন্ট করে বলো
যে পরের ভিডিওটা কতটা তাড়াতাড়ি যায়। ওকে, একদম দারুণভাবে প্রত্যেকটা কনসেপ্ট আমি এখানে দিতে চলেছি। চলো নেক্সট নেক্সট কি বলেছে, চলো কি বলার আগে একটু একে কাস্টমাইজ করতে হবে, বুঝতে পেরেছো? কাস্টমাইজ করতে হবে, না তোমরা দেখতে পাবে না। চলো, হ্যাঁ কি বলেছে দেখো, কি বলেছে দেখো বাবা, বলেছে ভেন ডায়াগ্রাম দিয়েছে, বলছে ভেন ডায়াগ্রাম দিয়েছে, ভালো কথা। এ লেভেলটা চিহ্নিত করতে বলেছে, বলছে বহু নিউক্লিয়াস যুক্ত, হ্যাঁ 1 নম্বর হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত, 2 নম্বর হচ্ছে পরাগরেণুকে পুষ্টি প্রদান করে। বাবু বহু নিউক্লিয়াস যুক্ত পরাগরেণুকে পুষ্টি প্রদান করে মানে আমরা বুঝে গেছি অলরেডি, বুঝে গেছি সাইটোপ্লাজম, বুঝে গেছি স্যার ট্যাপেটাম হবে, ট্যাপেটাম হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। স্যার এটা কি হয় স্যার, পরাগরেণুকে পুষ্টি প্রদান করে, ব্যাস ব্যাস। চলো নেক্সট কি বলেছে স্যার, 25টি, হ্যাঁ এই প্রশ্নগুলো দারুণ দারুণ, ঠিক আছে। 25টি মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে কতগুলি পুং গ্যামেট উৎপন্ন হবে। বাবু দেখো বলেছে পুং গ্যামেট উৎপন্ন হবে। পরাগরেণু, একটা পরাগরেণুর মধ্যে কতগুলো পুং গ্যামেট থাকে, 2টো পুং গ্যামেট থাকে, মনে আছে? একটা পরাগরেণুর মধ্যে কতগুলো পুং গ্যামেট থাকে, 2টো পুং গ্যামেট থাকে, মনে আছে? ওটা মাথায় রাখলেই হবে। 25টি মাইক্রোস্পোর, 25টি মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে কতগুলি পুং গ্যামেট তৈরি হবে। বাবু 25টি মাইক্রোস্পোর মাতৃকোষ মানে স্যার সেখান থেকে পরাগরেণু কটা তৈরি হবে স্যার, 25 × 4 সমান 100টা, 100টা পরাগরেণু তৈরি হবে। এক একটা পরাগরেণুতে পুং গ্যামেটের সংখ্যা কত স্যার, এক একটা পরাগরেণুতে পুং গ্যামেটের সংখ্যা 2, এক একটা পরাগরেণুতে পুং গ্যামেটের সংখ্যা 2, তাহলে কতগুলো হবে, 200টি। অপশন ডি কারেক্ট অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এখানে একটা কথা বলে দেই, যদি 200 অপশন না থাকতো তাহলে আমরা 100 অপশনে দাগ দিয়ে দিতাম, কারণ পরাগরেণুর সংখ্যা হয়তো জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, পরাগরেণুর সংখ্যা ওখানে জিজ্ঞাসা করেছে, ধরে নিতাম, বোঝা গেল। চলো নেক্সট প্রশ্ন, একটি দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট, বাবা দুটো প্রকোষ্ঠ আছে, ডাইথিকাস, ডাইথিকাস মানে দুটো থিকা আছে বলছে, ঠিক আছে, ডাইথিকাস, বাইলোব মানে দুটো লোব আছে, মানে গল্পটা এরকম, গল্পটা এরকম স্যার, বাইলোব, বাইলোব ডাইথিকাস মানে গল্পটা এরকম, এরকম গল্পটা, বুঝতে পেরেছো স্যার? ডাইথিকাস স্যার এক একটা লোবে দুটো করে থিকা থাকে, বাইলোব মানে দুটো লোব আছে, দুটো লোব আছে, বোঝা গেছে, দুটো লোব আছে। আচ্ছা, ডাইথিকাস বাইলোব পড়া দিলে প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামে 100টি করে মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে, আচ্ছা ঠিক আছে আরেকবার দাঁড়াও, আরেকবার কি বলছে দেখো, একটি ডাইথিকাস মানে দুটো থিকা আছে, দ্বিখণ্ডিত বাইলোব পরাগধানীর প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামে, প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে কি স্যার, মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে এর ভেতরে যে থলিটা আছে একে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম, ঠিক আছে, এর ভেতরে যে থলিটা আছে তাকে বলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম। বলছে প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামে 100টি করে মাইক্রোস্পোর মাতৃকোষ থাকে, 100টা করে মাইক্রোস্পোর মাদার সেল আছে, এমএমসি আছে। আচ্ছা, এই পরাগধানীতে কতগুলি পুং গ্যামেট উৎপন্ন করতে পারবে, কতগুলি পুং গ্যামেট উৎপন্ন করতে পারবে বলেছে। দেখো বাবা কি বলেছে, প্রত্যেকটা 100টা করে আছে, দেখো প্রত্যেকটা 100, এখানে 100, এখানে 100, এখানে 100, এখানে 100, এখানে 100, ঠিক আছে, এমএমসি আছে স্যার। তার মানে এখান থেকে স্যার, এখান থেকে 100টা থেকে একবার মিওসিস হবে, এক একটা স্যার, এটা হচ্ছে একটা এমএমসি, ঠিক আছে, মাইক্রোস্পোর মাদার সেল, এখানে একটা মিওসিস হয়ে গিয়ে স্যার 4টা পরাগরেণু তৈরি করার ক্ষমতা আছে, 4টা পরাগরেণু তৈরি করার ক্ষমতা আছে, ঠিক আছে, মিওসিসের প্রক্রিয়া 4টা পরাগরেণু তৈরি করার ক্ষমতা আছে, ঠিক আছে স্যার। প্রত্যেকটা থেকে 4টা করে পরাগরেণু তৈরি হবে, মানে এখানে 100 × 4, 100 × 4 সমান 400, এখানে 400, 400, 400, মানে 4 4 1600টা পরাগরেণু তৈরি হবে। পরাগরেণু তৈরি হবে কত স্যার, 1600টা পরাগরেণু তৈরি হবে। প্রশ্ন বলেছে কতগুলো গ্যামেট তৈরি হবে, কতগুলো পুং গ্যামেট তৈরি হবে স্যার, তার মানে একে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে মানে 3200 হবে, মানে স্যার সিম্পলি 3200 হবে, 3200 হবে, দেখি 3200 হবে, চলো বলেছে। আচ্ছা এখানে 3200 অপশন নেই, পুং গ্যামেট বলেছে বাবু, 3200 অপশন নেই, তাহলে আমরা পরাগরেণু ধরে চলবো, আমরা 1600 দাগ দেবো, 1600 দাগ দেবো, ঠিক আছে, বুঝে গেছে গল্পটা কি করতে হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি উত্তর কিন্তু 3200, অ্যাকচুয়ালি উত্তর কিন্তু 3200, বোঝা গেছে। চলো নেক্সট,
আচ্ছা, পেরিস্পার্ম এবং এন্ডোস্পার্ম থেকে যে বৈশিষ্ট্য ভিন্ন, বাবু পেরিস্পার্ম আর এন্ডোস্পার্মের মধ্যে কি বৈশিষ্ট্যটা ভিন্ন তার আগে জানতে হবে স্যার এন্ডোস্পার্ম কিভাবে তৈরি হয় আর পেরিস্পার্ম কিভাবে তৈরি হয়, তাহলে বুঝে যাবে। দেখো এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম কিভাবে তৈরি হয় স্যার, যখন দ্বিনিষেক ঘটে স্যার প্রথম গ্যামেট এসে কাকে নিষিক্ত করলো না ডিম্বাণুকে নিষিক্ত করলো, প্রথম গ্যামেট এলো ডিম্বাণুকে নিষিক্ত করলো, দ্বিতীয় গ্যামেট এসে কাকে নিষিক্ত করবে স্যার আমাদের যে নির্ণীত নিউক্লিয়াস আছে তাকে নিষিক্ত করবে, দ্বিতীয় পুংগ্যামেট এসে আমাদের নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করলো, ওই যে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করলো ওখান থেকেই তৈরি হয় এন্ডোস্পার্ম, ওখান থেকে তৈরি এন্ডোস্পার্ম, তার মানে এটা হচ্ছে 3N। স্যার পেরিস্পার্মটা কোথায় স্যার, একদম প্রথমে যখন কিচ্ছু ছিল না তখন নিউসেলাস ছিল, নিউসেলাস ছিল যেগুলো কি করছিল ডিম্বাণু মাতৃকোষ থেকে এই যে পুরো ব্যাপারটা হলো ছিল পুষ্টি যোগাচ্ছিল, পুরো ব্যাপারটাকে পুষ্টি যোগাচ্ছিল, ঠিক আছে, পুরো পুষ্টি যোগানোর কাজ কে করে স্যার না নিউসেলাস। এইবারে যখন ওই যে নিষেক প্রক্রিয়া হলো তখন কি হয় নিউসেলাস ধ্বংস হয়ে যায়, নিউসেলাসটা বেশিরভাগ কাজে লেগে যায়, ধ্বংস হওয়ার থেকে বড় কথা বেশিরভাগটা কাজে লেগে যায়। যদি কোনো নিউসেলাসের অংশ পড়ে থাকে তখন তাকে বলবো পেরিস্পার্ম, তখন তাকে বলবো পেরিস্পার্ম। তাহলে স্বভাবতই পেরিস্পার্ম হচ্ছে 2N, পেরিস্পার্ম হচ্ছে 2N কারণ ও প্রথম দিকেই ছিল, ও বেটা 2N-ই হবে, ঠিক আছে। দেখো এতে কোনো সঞ্চিত খাদ্য থাকে না, না পেরিস্পার্মে থাকে, কারণ খাবার যোগান দেবে কি করে, এটি ফিউশন বা মিলনের মাধ্যমে গঠিত হয় না, ফিউশন বা মিলনের মাধ্যমে গঠিত হয় না কারণ ও আগে থেকেই ছিল, ঠিক আছে। এটি একটি ডিপ্লয়েড কলা, হ্যাঁ স্যার এটা ডিপ্লয়েড, এটা হচ্ছে ডিপ্লয়েড, এটি একটি হ্যাপ্লয়েড কলা না, হ্যাপ্লয়েড নয়, ঠিক আছে, বুঝতে পেরেছো, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, অ্যালবুমিনাস বীজসমূহ তাদের সঞ্চিত খাদ্য মূলত কোথায় জমা রাখে স্যার এন্ডোস্পার্মে জমা রাখবে। আচ্ছা, গুপ্তবীজী উদ্ভিদের যৌন জননের স্থান হলো, গুপ্তবীজী উদ্ভিদের যৌন জননের স্থান কোথায় হবে, ফুল হবে, একদম সিম্পল প্রশ্ন। নিচের কোনটির উপস্থিতির জন্য জীবাশ্মভূত পরাগাণু প্রচুর পরিমাণে পাওয়া যায়, ভাই এই প্রশ্নটা আর কতবার আসবে বলতে পারবে, একটা প্রশ্ন কতবার এসেছে, কতবার, হ্যাঁ। চলো নেক্সট প্রশ্ন, পরাগ, দাও একটু উপর দিকে তুলে নেই, অনেক প্রশ্ন আছে নিচে মনে হয়, না বেশি প্রশ্ন নেই, দুটো প্রশ্ন আছে। কি বলেছে দেখো, পরাগ মাতৃকোষ থেকে পুংগ্যামেটোফাইট বিকাশের সময় ঘটে, বাবু পরাগ মাতৃকোষ থেকে পুংগ্যামেটোফাইট বিকাশের সময় ঘটে, কি ঘটে স্যার, পরাগ মাতৃকোষ থেকে পুংগ্যামেটোফাইট তৈরি হবে, ঠিক আছে, পুংগ্যামেটোফাইট পরাগরেণু তৈরি হবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে স্যার, প্রথমে স্যার প্রথমে কি হবে স্যার, প্রথমে একটা কোষ ছিল সেখান থেকে একটা মিওসিস হবে, একটা মিওসিস হবে, সেখানে কিন্তু একটা মাইটোসিস হবে, মনে আছে একটা মাইটোসিস হয়ে দুটো গিয়ে কোষ তৈরি হবে, ঠিক আছে, আবার একটা মাইটোসিস হবে, আবার একটা মাইটোসিস হবে, দিয়ে দুটো আমাদের যেটাকে বলা হয় জনন কোষ অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর একটা আমাদের কি থাকবে নালিকা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, একটা যে জেনারেটিভ নিউক্লিয়াস দুটো থাকবে আর নালিকা নিউক্লিয়াস একটা থাকবে, এটা অ্যাকচুয়ালি জেনারেটিভ কথাটা ব্যবহার করা বেটার, ঠিক আছে। চলো হ্যাঁ এসো, তাহলে কি হবে স্যার, একটি মিওসিস দুটি মাইটোসিস, একদম ঠিক। গুপ্তবীজী উদ্ভিদের 100টি মাইক্রোস্পোর, 100টি মাইক্রোস্পোর বা পরাগরেণু উৎপন্নের জন্য, 100টি মাইক্রোস্পোর বা পরাগরেণু উৎপাদনের জন্য প্রয়োজনীয় মিওসিস বিভাজনের সংখ্যা কত স্যার, একটা থেকে একটা পরাগরেণু মাতৃকোষ থেকে একটা মিওসিস হয়ে গিয়ে 4টা পরাগরেণু তৈরি হয়, 4টা পরাগরেণু তৈরি হয় একটা মিওসিসে, তাহলে স্যার 100টা যদি হয় তাহলে 25টা লাগবে, 25টা লাগবে, ঠিক আছে, 4টার জন্য লাগে একটা, তাহলে 100টার জন্য লাগবে কটা, 25টা, ঠিক আছে। নেক্সট বলছে এন্ডোথেসিয়াম যে কাজে অংশগ্রহণ করে, বাবু এন্ডোথেসিয়াম যে কাজে অংশগ্রহণ করে, খুব ভালো করে মনে রাখবে, এন্ডোথেসিয়াম ওই যে পরাগধানীটা ওকে বিদারণ করতে সাহায্য করে, ওকে ফাটাতে সাহায্য করে, ঠিক আছে, ওকে বিদারণ করতে সাহায্য করে, পরাগধানীর বিদারণে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে চলো দেখে নেই,
নিচের বিকল্পগুলি থেকে ভুল বিবৃতি শনাক্ত করতে বলেছে, কোনটা ভুল? ঠিক আছে, বলছে রেণুধর কলার প্রতিটি কোষ একটি মাইক্রোস্পোর টেট্রাড মানে সৃষ্টি করতে সক্ষম। রেণুধর কলার প্রতিটি কোষ একটি করে মাইক্রোস্পোর টেট্রাড গঠন করবে, একদম ঠিক স্যার। রেণুধর কলার একটা কোষ এটা, ঠিক আছে, রেণুধর কলার একটা কোষ এটা, এটা হচ্ছে এমএমসি মাইক্রোস্পোর মাদার সেল। এ অবশ্যই এটা টেট্রাড গঠন করবে, কারণ চারটা কোষ তৈরি করছে, চারটা কোষ তৈরি করছে, যেটা কি হবে না টেট্রাড বলে যাকে একসাথে। ঠিক আছে, যাকে একসাথে কি বলি স্যার? টেট্রাড বলে থাকি। ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। পরাগরেণু পুং গ্যামেটোফাইটকে নির্দেশ করে, এটাও ঠিক, এটাও ঠিক। তারপরে যে পরাগধানী পরিপক্ক জল শূন্য হয়ে উঠলে স্বতন্ত্র মাইক্রোস্পোরগুলি একে অপরের সাথে যুক্ত হয় এবং মাইক্রোস্পোর টেট্রাডে পরিণত হয়। ভুল বাবা, এটা ভুল। মাইক্রোস্পোর টেট্রাড এটা সঠিক, এটা ভুল, এটা নয়। হ্যাঁ, এটা মানে নিজের মন গড়া কথা। অনেকে কি করবে বলতো, যারা পড়াশোনা করছে না তারা এটাতে দাগ দেবে না, তারা অন্য কোনোতে দাগ দেবে, কারণ এত বড়টা ভুল হতে পারে না। তারা এটা ভাববে যে এত বড় লেখাটা ভুল হতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছো, এটাই ভুল। পরাগরেণুগুলি সাধারণত গোলাকার হয়, এদের ব্যাস সাধারণত এটা থাকবে, এটা তো সঠিক। ঠিক আছে, চলো নেক্সট। যখন পরাগরেণু পরিণত হয় তখন এদের দুটি কোষ থাকে, কোন কোষটি অপর একটি কোষের সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে? স্যার দুটি কোষ থাকে, বললাম স্যার, একটা কোষ তার ভেতরে ভাসতে থাকে আরেকটা কোষ। যেটা বাইরের যেটা আছে তার নাম হচ্ছে, বাইরের যেটা আছে সেটা বলছে জেনারেটিভ, সরি, তাকে বলবো আমরা অঙ্গজ কোষ, যাকে বলি অঙ্গজ কোষ। আর ভেতরের যে কোষটা, যার ভেতরে অ্যাকচুয়ালি আমাদের জনন নিউক্লিয়াস আছে, জেনারেটিভ নিউক্লিয়াস আছে, তাকে বলবো কি স্যার? তাকে বলবো জেনারেটিভ সেল। জেনারেটিভ সেল স্যার জনন কোষও বলতে পারি যদি জেনারেটিভ সেল কোষটা না থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি জনন কোষ বলাটা ঠিক না, জেনারেটিভ সেলটা বলাটাই ঠিক। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। নিচের কোন উদ্ভিদটি পরাগরেণু 30 মিনিটের মধ্যেই কার্যক্ষমতা হারিয়ে ফেলে? গম, ধান, এদের পরাগরেণু 30 মিনিট উৎপন্ন হওয়া 30 মিনিটের ভেতরে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। 30 মিনিটের ভিতরে কাজ করতে পারলে ভালো, না হলে গেল। চলো নেক্সট। ইউপিস বডি কাদের দ্বারা উৎপন্ন হয়? ইউপিস বডি তৈরি হয় ট্যাপেটাল কোষ সমূহ দ্বারা। ইউপিস বডি কি স্যার? ট্যাপেটাল কোষ সমূহ কি করে? ইউপিস বডি তৈরি করে, যেটা কি করে না স্পোরোপোলেনিন তৈরি করে। ঠিক আছে, যেটা স্পোরোপোলেনিনের একটা অংশ বলতে পারো। ঠিক আছে, যেটা কি করে স্যার? বাইরের যে এক্সাইন স্তরটাকে শক্তপোক্ত করে। ঠিক আছে, ইউপিস বডি তাহলে কোথা থেকে তৈরি হয় স্যার? ট্যাপেটাল কোষ সমূহ থেকে। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলছে দেখো। বাবা অনেক কোশ্চেন আছে, চলো দেখি, চলো দেখি। আচ্ছা হ্যাঁ, এটা তো হয়ে গেছে। 30-এর দাগের প্রশ্ন কি বলছে? বলছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়ামে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামে, আচ্ছা, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীরে অবস্থিত, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীরে অবস্থিত ট্যাপেটাম স্তরটি কাদের মাঝখানে থাকে? বাবা ট্যাপেটাম স্তর কাদের মাঝখানে থাকে? চলো, সবার বাইরে কি থাকে? সবার বাইরে কি থাকে স্যার? সবার বাইরে থাকে এপিডার্মিস। তার ভেতরে কি থাকে স্যার? এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়াম। তার ভেতরে কি থাকে স্যার? মধ্যস্তর, এখানে থাকে মধ্যস্তর। ঠিক আছে, তার ভেতরে কে থাকে স্যার? ট্যাপেটাম। তার ভেতরে কে থাকে স্যার? ট্যাপেটাম। ঠিক আছে, তার ভেতরে কে থাকে? তার ভেতরে থাকে স্পোরোজেনাস কলা, স্পোরোজেনাস টিস্যু। ঠিক আছে, তাহলে ট্যাপেটাম কোথায় আছে? স্পোরোজেনাস টিস্যু। আর আর এই যে আমাদের মধ্যস্তর আছে, এই যে আমাদের মধ্যস্তর আছে, এই মধ্যস্তর আর যে স্পোরোজেনাস কলার মাঝে, মধ্যস্তর এবং স্পোরোজেনাস কলার মাঝে। আচ্ছা, পরাগরেণুর পৃষ্ঠে উপস্থিত জাম ছিদ্র বা জাম খাস নির্দেশ করে। একটু আগে পড়িয়েছি, পড়িয়েছি কিনা বলো, বলো পড়িয়েছি? হ্যাঁ চলো, কি নির্দেশ করে? এখানে এক্সাইন থাকে না, কারণ যদি এক্সাইন থাকে তাহলে আমাদের কি দেখতে পাবে না? কি দেখতে পাবে না বলো? কি দেখতে পাবে না? তোমরা কমেন্টে জানাও। যদি এখানে এক্সাইনটা থাকতো, যদি জাম খাঁজ বা জাম ছিদ্রে এক্সাইন থাকতো, তাহলে কি বেরোতো না? কে বেরোতো না? কার সমস্যা হতো? সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট। আর যারা এখনো লাইক করোনি ঝটপট লাইক দিয়ে দাও, লাইক দিতেই হবে বস। ঠিক আছে, চলো নেক্সট।
নিচের কোনটির মিওসিস বিভাজনের ফলে মাইক্রোস্পোর টেট্রাড গঠন হয়? স্যার মাইক্রোস্পোর টেট্রাড গঠন হচ্ছে কি হবে স্যার? কি হবে স্যার? আমাদের পুং রেণুমাতৃ কোষ, পুং রেণুমাতৃ কোষ এমএমসি মাইক্রোস্পোর মাদার সেল বিভাজনের ফলেই তো 4টা মাইক্রোস্পোর টেট্রাড গঠন করে, তাই না? মাইক্রোস্পোর টেট্রাড গঠিত হয়। তারপরে বলেছে পলিনোজি, আচ্ছা প্যালিনোলজি, প্যালিনোলজি নিচের কোনটি অধ্যয়ন? বাবা প্যালিনোলজি সবসময় পরাগরেণু হয়। আচ্ছা অ্যানথেসিস, অ্যানথেসিস বলতে কি বোঝায়? অ্যানথেসিস মানে হচ্ছে ফুলের কুঁড়ি প্রস্ফুটন, ফুলের কুঁড়ি প্রস্ফুটন। একটি আদর্শ পরাগধানী হলো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি গঠন যা 4টি মাইক্রোস্পোরাঞ্জিম নিয়ে গঠিত হয়। ঠিক আছে, ভালো কথা। বিন্যস্ত থাকে, আচ্ছা কটা খণ্ডে থাকে বলেছিলাম বাবু? সবসময় এটা বাইলোবড হয়, বাইলোবড। স্যার একটা লোব দুটা লোব, ঠিক আছে, একটা লোব দুটা লোব, দুটো লোবে তৈরি হয়, ঠিক আছে, বাইলোব, দুটি খণ্ডে থাকবে। আচ্ছা ভ্রূণস্থলী গঠনের জন্য মেগাস্পোর মাতৃকোষ নিচের কোন বিভাজনটি ঘটায়? একটু আগে বললাম তো, একটু আগে বললাম, একটা মিওসিস, 3টা মাইটোসিস, অপশন বি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, বলো। মজা লাগছে? প্রশ্নগুলো কি কঠিন লাগছে? আমি জানি তোমাদের কঠিন লাগছে না। যারা কনসেপ্ট ক্লিয়ার করেছো, যারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছো তাদের কঠিন লাগছে না, আমি জানি। এটুকু আমি 100% শিওর, যাদের কনসেপ্ট আছে তাদের কাছে এগুলো একটুও কঠিন লাগছে না, ঠিক আছে? এইটুকু আমি খুব ভালো করে জানি। আমি ওই জন্য প্রথম থেকে বলতাম বাবু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। যে মাস্টার তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে না তার কাছে যাও, তার কাছে যাও, ঠিক আছে? এই জন্যই বলতাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, খুব সহজ কোশ্চেন, কিন্তু কনসেপ্ট থাকতে হবে, তবে তুমি ঠিকঠাক উত্তর দিতে পারবে। স্যার যে দণ্ড বা বৃন্ত ডিম্বকের অম্রার সাথে যুক্ত করে তাকে কি বলা হয়? দেখো দেখো স্যার, হ্যাঁ স্যার এটা হচ্ছে অম্রা, ঠিক আছে, এটা হচ্ছে অম্রা বা প্লাসেন্টা, ঠিক আছে স্যার, এটা দণ্ড থাকে এখানে, ওকে। ঠিক আছে, ওকে। ওভারঅল পুরো ব্যাপারটা কিরকম? এরকম ব্যাপারটা ঘিরা আছে, হ্যাঁ, এরকম ব্যাপারটা আছে, এরকম ব্যাপারটা আছে। এইবারে এইবারে গল্পটা হচ্ছে কি বলেছে, যে দণ্ডের মাধ্যমে, এটা হচ্ছে অম্রা বা প্লাসেন্টা, এই যে দণ্ডটা একে কি বলা হয়? যে দণ্ডের মাধ্যমে ডিম্বকটা প্লাসেন্টার সাথে যুক্ত আছে একে কি বলা হয়? একে বলা হয় ফিউনিকাল, একে বলা হয় ফিউনিকাল, একে বলা হয় ফিউনিকাল, ওকে। একে বলবো কি স্যার? ফিউনিকাল। ডান, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলি, হাইলাম কাকে বলে? ফিউনিকাল, ফিউনিকাল আর এই যে এই অংশটা ডিম্বকের, এই যে দুটোর মাঝে যে জোড়া স্থানটা একে বলা হবে হাইলাম, একে বলবো হাইলাম, ঠিক আছে। আচ্ছা চলো হাইলাম, ওকে ডান। নিচের চিত্রটি কোন ধরনের ডিম্বক? বাবু বারবার বলেছিলাম বাবা, এটা দেখো ওপর দিকে গল্পটা আছে, মানে গল্পটা আছে এইরকম, মানে উল্টানো আছে, তুমি ধরে রেখে উল্টে দাও, দেখো কি হবে, উল্টে দেখুন পাল্টে গেছে, কি হবে? যদি তুমি উল্টে দাও তাহলে কেমন হবে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে না? বলো, এরকম কি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না? যদি এরকম থাকে তাকে কি বলি আমরা? তাকে আমরা কি বলি? যদি উল্টানো থাকে তাকে আমরা কি বলে ডাকি? তাকে আমরা কি বলে ডাকি? তাকে কি আমরা, তাকে কি আমরা, তাকে কি আমরা কি বলে ডাকতে পারি? স্যার অ্যানাট্রোপাস বলি না। যদি এটা সোজা থাকতো তাকে আমরা কি বলতাম? অর্থোট্রোপাস। যদি এরকম সোজা থাকতো, মানে এরকম ব্যাপারটা হতো, তাহলে আমরা কি বলতাম? অর্থোট্রোপাস। বলেছি বারবার, এটা পড়ে রাখবে, বারবার বলেছিলাম এটা পড়ে রাখবে, অর্থোট্রোপাস। এটাকে বলবো অ্যানাট্রোপাস, ঠিক আছে? এই দুটো পড়ে রাখলেই হবে। ডিম্বকের বৃহত্তম কোষ, বাবা ডিম্বকের সব থেকে বড় কোষ কোনটা? মাঝের কোষটা, কেন্দ্রীয় কোষ, কেন্দ্রীয় কোষ, ঠিক আছে। মানে স্যার এই পাশে কি থাকবে? স্যার এই পাশে 3টা কোষ থাকবে, 1 2 3, নিচের দিকে 3টা সেল থাকবে, 1 2 3, আর মাঝে যেটা থাকবে সেটা তো সব থেকে বড় না, তাকে বলবো কেন্দ্রীয় কোষ। আচ্ছা তারপরে বলছে রৈখিক টেট্রাডের মধ্যে
কোনটি সক্রিয় মেগাস্পোর? বলছে রৈখিক টেট্রাডের মধ্যে যদি টেট্রাড এরকম হয়, স্যার এটা হচ্ছে টেট্রাড, এরকমই হবে। স্যার এর মধ্যে কোনটি সক্রিয়? কোনটি সক্রিয়? সবসময় মনে রাখবে চেলাজাল এন্ডের দিকে যেটা থাকে, যেটা চেলাজাল এন্ডের দিকে থাকে তাকে বলবো, যেটা চেলাজাল এন্ডের দিকে থাকে মানে ডিম্বক মূলের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সক্রিয়, বাকি তিনটা ধ্বংস হয়ে যাবে। বোঝা গেল? ডিম্বক মূলের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সক্রিয়, বাকি তিনটা ধ্বংস হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট, গুপ্তবীজী উদ্ভিদের মেগাস্পোরাঞ্জিয়াম কিসের সমতুল্য? অবশ্যই ডিম্বকের সমতুল্য, অবশ্যই ডিম্বকের সমতুল্য। ওকে চলো নেক্সট, বলেছে কি বলেছে দেখো, মিলন ঘটাতে বলেছে, মিলন ঘটাও। মিলন হবে কত দিনে? ফিউনিক্যাল কি হবে স্যার? ডিম্বক বৃন্দ। ঠিক আছে চলো, ফিউনিক্যাল হচ্ছে ডিম্বক বৃন্দ। ইনটেগুমেন্ট, ইনটেগুমেন্ট ডিম্বকের রক্ষাকারী আবরণ, বোঝা গেছে। ডিম্বক মূল, ডিম্বক মূলকে কি বলবো স্যার? ডিম্বকের গোড়ার অংশ, ডিম্বকের গোড়ার অংশ। ওকে আচ্ছা, হাইলাম, হাইলাম আর ডিম্বক রন্ধ্র রয়ে গেছে। ডিম্বক রন্ধ্র কাকে বলবো? ডিম্বকের ক্ষুদ্র ছিদ্র। হাইলাম কাকে বলবো? হাইলাম, ও ভাই সোজা সোজা দিয়ে দিয়েছে। হাইলাম হচ্ছে ডিম্বক ও বৃন্তের সংযোগ স্থল, ডিম্বক ও বৃন্তের সংযোগ স্থল। এক বি, এক বি একটাই আছে, আচ্ছা আচ্ছা এক বি দুই সি, দুই সি, হ্যাঁ ঠিক আছে এক বি দুই সি, ঠিক আছে চলো দুই সি, আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা তিন ই, তিন ই, চার ডি, চার ডি, পাঁচ ই, ঠিক আছে এক বি দুই সি তিন ই, আচ্ছা তিন এ আছে, ঠিক আছে চলো চলো নেক্সট, নেক্সট কি বলছে? গুপ্তবীজী উদ্ভিদের নিচের কোন গঠনের সময় মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে? বাবা মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটবে শস্য গঠনের সময়। আচ্ছা নিচের কোনটি যান্ত্রিক আঘাত তাপমাত্রা ওঠানামা থেকে শুষ্ক অবস্থা থেকে রক্ষা করে? কি বলবো? টেস্টা। টেস্টা হচ্ছে বীজের বাইরের ত্বক হচ্ছে টেস্টা, তার ভেতরে থাকে কি স্যার? টেগম্যান। চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখো, কি বলছে দেখো বাবা, দেখার আগে একটুখানি কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে যাতে দেখতে সুবিধা হয়, তাই তো? আচ্ছা হ্যাঁ চলো, কি বলেছে দেখো, বলেছে ফল গঠনের সময় ডিম্বাশয়ের প্রাচীর রূপান্তরিত হয়ে কি গঠন করে? স্যার ডিম্বাশয়ের প্রাচীর সবসময় ফলত্বক গঠন করবে। কি করবে স্যার? ফলত্বক গঠন করবে। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? খুব ভালো করে দেখবে, সঠিক নয়, সঠিক দেখে একটা দাগ দিয়ে চলে যাবে না, ঠিক আছে? সঠিক নয়। গুপ্তবীজী উদ্ভিদের শস্য হলো নিষেক পরবর্তী একটা গঠন, একদম ঠিক, নিষেক পরবর্তীকালে শস্য গঠন হয়, এটা ঠিক, এটা ঠিক। আচ্ছা এইদিকে ঠিক চিহ্ন দাও। টেগম্যান হলো বীজতকের ভেতরের স্তর, একদম এক্ষুনি বললাম। তারপরে বলছে অ্যাস্টেরিসিয়া গোত্রের উদ্ভিদের নিষেক ছাড়াই বীজ উৎপন্ন হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে আসে নিষেক পরবর্তী সময়ে, এটা অ্যাকচুয়ালি ঠিক। তারপরে তারপরেরটা এসো, অনেকে হয়তো এটা জানবে না, তারপরে দেখা যাক। নিষেক পরবর্তী সময়ে ডিম্বাশয়ের প্রাচীর রূপান্তরিত হয়ে বীজপত্র গঠন করে। ভুল কোথা? তার মানে সঠিক উত্তর অপশন ডি, ঠিক আছে? দ্বিবীজপত্রী ভ্রূণের বিকাশের সময় কি বলেছে? জাইগোট প্রথম বিভাজনটি কি রূপ হয়? বাবু প্রথম বিভাজন কেমন হয়? স্যার প্রথমে জাইগোট ছিল, প্রথমে এই রকম ভাবে বিভাজন হয়েছিল, মনে আছে? প্রথমে অনুপ্রস্থ বিভাজন হয়েছিল, মনে আছে? অনুপ্রস্থ বিভাজন হয়েছিল, মনে আছে? অপশন বি কারেক্ট অ্যান্সার। 48 দাগের প্রশ্নে এসো, 48 দাগের প্রশ্নে এসো। বলেছে নিচের কোনটি ভ্রূণের স্কুটেলাম থাকে? কোনটার স্কুটেলাম থাকে? স্যার মটরশুটি থাকবে না। রেনানকুলাস, বাবা এই যে রেনানকুলাস, রেনানকুলাসের থাকে না, ঠিক আছে? রেনানকুলাসের থাকে না, গমেরও থাকে না, গমেরও থাকে না, ঠিক আছে? রেনানকুলাস, এই রেনানকুলাসের একটা বিশেষ জিনিস দেখা যায়, সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস, এটা হচ্ছে অ্যাপোমিক্সিস। তাহলে এটা কোনটাই নয় হবে, কোনটাই নয়, ঠিক আছে? চলো নেক্সট কি বলেছে? 49 কি বলছে? এবিসিডি চিহ্নিত করতে বলছে। বাবু এটা আপেলের একটা চিত্র, এটা আপেলের চিত্র। আপেলের কিটা ফলে রূপান্তরিত হয়? আমরা জানি পুষ্পাক্ষ,
পুষ্পাক্ষ ফলে রূপান্তরিত হয়। তার মানে ফল অংশটা অবশ্যই পুষ্পাক্ষ। অপশন এ অবশ্যই কি হবে স্যার, থ্যালামাস হবে। অপশন সি, ঠিক আছে, অপশন এ অবশ্যই থ্যালামাস হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, বি অংশটা হবে আমাদের, বি অংশটা হবে বীজ, এই যে বীজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে আছে সি এন্ডোকার্প, একদম ঠিক, সি হচ্ছে এন্ডোকার্প আর ডি হচ্ছে মেসোকার্প, একদম। ওভারঅল আমাদের অপশন এই দেখিয়ে দিচ্ছে ওটা সঠিক। চলো নেক্সট, অ্যালবুমিনাস বীজ পাওয়া যায়। অ্যালবুমিনাস বীজ কোথায় পাবে তুমি? তুমি গম, ভুট্টা, বার্লিতে পাবে অ্যালবুমিনাস বীজ। তুমি রেডি রাবার গাছেও পাবে, তার মানে অপশন ডি কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তাহলে মুছে দাও, মুছে দাও, অপশন ডি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, স্যার লুপিনাস এর হাজার হাজার পুরানো বীজটি খনন করে উদ্ধার করা হয়েছে কোথায়? স্যার আর্কটিক তুন্দ্রা অঞ্চলে হবে, ঠিক আছে, আর্কটিক তুন্দ্রা অঞ্চলে হবে। তারপরে বলেছে স্যার কি বলছে, ক্লিস্টোগ্যামাস, ক্লিস্টোগ্যামাস ফুল সর্বদা স্বপরাগমিলন হয়। ক্লিস্টোগ্যামাস ফুল কি স্যার? যে ফুলের তারা কখনো উন্মিলিত হয় না, তারা ভেতরেই আছে, ভেতরে আমাদের পুংগ্যামেটাস ত্রিগ্যামেস আছে, ঠিক আছে, তাকে বলা হয় ক্লিস্টোগ্যামাস ফুল। সবসময় স্বপরাগযোগ হবে, হ্যাঁ, কারণ যাতে বাইরে কোনো কিছু সমস্যা না হয় সেটার জন্য ও বন্ধই থাকে, স্বপরাগযোগী হবে, ঠিক আছে। এবং বাহকের অনুপস্থিতি নিশ্চিত বিদ্যুৎ উৎপন্ন হয়, একদম স্বপরাগযোগ সবসময় 100%, ঠিক আছে। এই ধরনের ফুল সবসময় বন্ধ থাকে এবং পুংদণ্ড এবং গর্ভদণ্ড একে অপরের কাছাকাছি থাকে, হ্যাঁ একদম ঠিক, ঠিক আছে, কারণ হ্যাঁ একদম ঠিক আছে, আমাদের অপশন এই ঠিক হবে, ঠিক আছে, একে অপরের সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে, নেক্সট বলেছে গেইটেনোগ্যামি, গেইটেনোগ্যামি জিনগতভাবে অটোগ্যামির অনুরূপ। সত্যি কথা, গেইটেনোগ্যামিতে পরাগরেণু একই উদ্ভিদ থেকে আসে, ঠিক আছে, এটার কারণ এটা একদম ঠিক, তার মানে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। তারপরে বলেছে 54, কোশ্চেন নাম্বার 54, কি বলেছে দেখো, কি বলেছে দেখো, বলেছে জলের মাধ্যমে পরাগ মিলন প্রায় 30টি গণের মধ্যে সীমাবদ্ধ, যাদের অধিকাংশই একবীজপত্রী উদ্ভিদ হবে, একবীজপত্রী উদ্ভিদ হবে, একমাত্র যারা, একমাত্র যারা এনসিইআরটি পড়বে তারা এটার উত্তর দিতে পারবে, ঠিক আছে। এই প্রশ্ন ডাইরেক্ট এনসিইআরটি থেকে তোলা, বোঝা গেছে। এই জন্যই আমি বলেছিলাম যে এই জন্যই আমার যে পদ্ধতি সেটা হচ্ছে এনসিইআরটি আমি পড়াই, এনসিইআরটিটাকেই বাংলায় যত সহজভাবে পড়ানো যায় সেটা আমি করি, ঠিক আছে, প্লাস তোমাদের বইয়ের কিছু কনসেপ্ট ওখানে অ্যাড করি আমি, যাতে তোমাদের কোনোরূপ কোনো সমস্যা না হয়, বোঝা গেছে। আচ্ছা এসো তারপরের প্রশ্ন কি বলছে, তারপরে বলেছে স্যার ওটা তো ভুল রয়েছে, এটা তো ভুল। আচ্ছা, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মতো নিম্নবর্গীয় উদ্ভিদের উদ্ভিদ গোষ্ঠীর ক্ষেত্রে পুং গ্যামেট পরিবহনের একটি নিয়মিত মাধ্যম হলো জল, এটা তো সঠিক উত্তর, তার মানে এ ভুল, বি আর ঠিক, এ ভুল আর ঠিক, এ মিথ্যা আর ঠিক, ঠিক আছে। উদ্ভিদের স্ব-অসঙ্গতি হলো, স্ব-অসঙ্গতি মানে নিজের যদি পরাগরেণু পড়ে যায়, নিজের যদি পরাগরেণু পড়ে যায় গর্ভপুণ্ডে, ওলে না চাই না, তোরে আমি চাই না, ঠিক আছে, স্ব-অসঙ্গতি প্রতিরোধ করে। কি বলছে, উদ্ভিদের স্ব-অসঙ্গতি হলো এমন একটি কৌশল যা স্বনিষেক প্রতিরোধ করে, একদম সত্যি কথা। একটি পরাগরেণুর অঙ্কুরোদ্গমকে বাধা প্রদানের মাধ্যমে নিজের পরাগরেণু ডিম্বক নিষিদ্ধ থেকে বিরত রাখে, এটাও ঠিক, আর এটার কারণও বটে, ঠিক আছে, কারণও বটে, ঠিক আছে, তার মানে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। বিবৃতি কি বলেছে, কৃত্রিম সংকরণের প্রথম ধাপ হলো পরাগধানীর অপসারণ। কৃত্রিম সংকরণ করার জন্য মেন্ডেল কি করেছিল, সবার আগে পরাগধানীর অপসারণ করেছিল, মনে আছে, মনে আছে, একে কি বলি, ইমাস্কুলেশন। আচ্ছা, এটি পরাগধানীর সংক্রমণ প্রতিরোধ করে। বাবা এখানে সংক্রমণ মানে অ্যাকচুয়ালি বাংলা করতে গিয়ে ওরকম গুলিয়ে গেছে, সংক্রমণ মানে পরাগধানী যাতে ওখানে ছড়িয়ে না পড়তে পারে, পরাগধানী থেকে পরাগরেণু যাতে ওখানে ছড়িয়ে না পড়তে পারে, সেজন্য এটা করে, ঠিক আছে, এখানে একটু গন্ডগোল করে দিয়েছে, নাহলে অপশন এই ঠিক হবে, ঠিক আছে। চলো নেক্সট, মানে ওই অর্থে যদি ধরা হয় তাহলে অপশন এই ঠিক হবে।
চলো তারপরের প্রশ্নে এসো, তারপরের প্রশ্নে এসো। আচ্ছা, ভ্রূণ বিকাশের আগেই শস্যের বিকাশ ঘটে, একদম সত্যি কথা। ভ্রূণ বিকাশের আগেই অবশ্যই শস্যের বিকাশ ঘটতে হবে, কারণ ভ্রূণটা তো ওই শস্যটা খেয়েই বেঁচে থাকবে, তাই না? ভ্রূণটা তো ওই শস্যটা খেয়েই বড় হবে, তার জন্য ভ্রূণ বিকাশের আগে শস্য গঠন হতে হবে। তার কারণ এই বিকাশমান ভ্রূণের জন্য নিশ্চিত পুষ্টি সরবরাহ, এটাই তো আমি এক্ষুনি বললাম। অপশান এ কারেক্ট অ্যান্সার, অপশান এ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, আগের পেজে সমস্ত প্রশ্ন হয়ে গেছিল না? হ্যাঁ ঠিক আছে। তারপরে বলেছে মাঝে মাঝে গোলমরিচ ও বিট, গোলমরিচ ও বিটের নিউসেলাসের অংশ অবশিষ্ট থেকে যায়, একে পেরিস্পার্ম বলা হয়। পেরিস্পার্ম বিদ্যমান থাকে, এক্ষুনি বললাম। ঠিক আছে, এটা নিউসেলাসের অংশ। নন অ্যালবুমিনাস বীজের এন্ডোস্পার্মের একটি অংশ ধরে রাখে, কারণ ভ্রূণ বিকাশের সময় এটি সম্পূর্ণরূপে ব্যাহত হয় না, বা নন অ্যালবুমিনাস বীজে ভ্রূণ বিকাশের সময় সব ব্যবহার হয়ে যায়, নন অ্যালবুমিনাসে এরকম ব্যাপার থাকে না। ঠিক আছে, তার মানে এটা ভুল আছে। তার মানে কি হবে? এ ঠিক, দুই ভুল, এ সত্য আর মিথ্যা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসো। 59 কি বলছে? আম একটি অপ্রকৃত ফলে ভাই, হ্যাঁ কি করে হয়? তা বলছে অপ্রকৃত ফল গঠনের ক্ষেত্রে থ্যালামাস অংশগ্রহণ করে, যেমন আপেলের ক্ষেত্রে হয়েছিল। এ ভুল, দুই ঠিক, এ মিথ্যা আর ঠিক। ঠিক আছে, তারপরে কি বলেছে? অ্যাপোমিক্সিসে নতুন জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদে উৎপন্ন হয় না, একদম ঠিক। অ্যাপোমিক্সিসে কি করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বীজের উৎপত্তি ঘটবে? ওখানে তো নিষেক ছাড়াই বীজ উৎপন্ন হয়ে যাচ্ছে, তাই না? অ্যাপোমিক্সিসে হ্রাস বিভাজন ঘটে না বাবা, অ্যাপোমিক্সিসে হ্রাস বিভাজন ঘটে না। ঠিক আছে, অ্যাপোমিক্সিসে হ্রাস বিভাজন ঘটে না। অ্যাপোমিক্সিস কি হয়? ডাইরেক্ট হয় ওখান থেকে। ঠিক আছে, ডাইরেক্ট ব্যাপার ঘটে ওখানে। হ্যাঁ, তার মানে অপশন এ ঠিক, দুই ভুল, এ সত্য আর মিথ্যা। ঠিক আছে, পার্থেনোকার্পির ফলে বীজবিহীন ফল সৃষ্টি হয়, সত্যি কথা। অ্যাপোমিক্সিস নিষেক ছাড়াই ঘটে, এটাও সত্যি কথা, কিন্তু এ এর কারণ নয়। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 62, কোশ্চেন নাম্বার 62, বলো। বুঝতে পারছো প্রত্যেকটা কনসেপ্ট কি তোমাদের পুরো দেখা মানে একদম দারুণভাবে ক্লিয়ার হচ্ছে? আমাকে একটা কথা বলো তো, বলো। আরে ভাই বলো, কোথায় তোমরা? হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন। কি বলেছে? 62 বলেছে বিবৃতি কি বলেছে? প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে কয়েক হাজার মাইক্রোস্পোর গঠিত হয়, যা পরাগধানীর বিদীর্ণ হওয়ার সাথে যুক্ত। প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে কয়েক হাজার মাইক্রোস্পোর গঠিত হয়, যা পরাগধানীর বিদীর্ণ হওয়ার মাধ্যমে মুক্ত হয়, একদম ঠিক, একদম ঠিক, যুক্ত নয়, মুক্ত হয়। ঠিক আছে, তাহলে প্রতিটি মাইক্রোস্পোর টেট্রাড হলো একটি সম্ভাব্য পরাগরেণু। বাবা টেট্রাড একটি সম্ভাব্য নয়, বাবা টেট্রাড থেকে 4টা পরাগরেণু তৈরি হয়, একটা কি করে হয়? ভুল। তার মানে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল। কোথায় আছে? তারপর বলছে একটি কার্যক্ষম মেগাস্পোরের নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রাথমিকভাবে একটি দ্বি নিউক্লিয়াস যুক্ত ভ্রূণস্থলী গঠন করে। বলছে একদম ঠিক, একদম ঠিক। বলছে কি স্যার? একটি কার্যক্ষম মেগাস্পোর যেটা কাজ করতে পারে, যেটা বিভাজিত হবে, 4টা তো ধ্বংস হয়ে গেছে, এখন একটা পড়ে আছে, যেটা চালাজাল এন্ডের দিকে থাকে। সে প্রথমে কি করবে? দুটো নিউক্লিয়াস যুক্ত একটা কোষ গঠন করবে, সেটাই বলতে চেয়েছে। প্রাথমিকভাবে দ্বি নিউক্লিয়াস যুক্ত ভ্রূণস্থলী গঠন করে, তারপরে তো বিভাজন শুরু হয়। তারপরে একটা মাইটোসিস বিভাজন হয়েছে, 1 নম্বরে গেছে। 2 নম্বরে কি হবে? এখানে আরেকটা কোষ, এখানে আরেকটা কোষ অ্যাড হবে। 2 নম্বর আরেকটা মাইটোসিস হবে, মানে এই দুটো থেকে আরো দুটো তৈরি হবে। এই দুটো থেকে একটু এরকম তৈরি হয় না, সাইডে সাইডে থাকবে। এই দুটো থেকে আরো দুটো তৈরি হবে, এই দুটো থেকে আরো দুটো তৈরি হবে। তার মানে এটা যখন হলো সম্পূর্ণ, তারপরে দা এন্ড হলো। ঠিক আছে, তারপরে দা এন্ড হবে। কি বলেছে? এটা তো ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। 4 নিউক্লিয়াস যুক্ত ধাপটি অতিক্রান্ত হওয়ার পর কোষ প্রাচীর গঠিত হয় না, যখন 8 নিউক্লিয়াস যুক্ত ধাপ যখন অতিক্রান্ত হবে, তারপরে আমাদের কোষ প্রাচীর গঠন হবে। তার মানে এটা ভুল, মানে এ ঠিক, দুই ভুল। হ্যাঁ, অপশন বি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। কি বলেছে দেখো, কি বলেছে দেখো।
আচ্ছা, ভ্যালিসেনেরিয়া উদ্ভিদে কি হয়, স্ত্রী ফুলগুলি একটি লম্বা বৃন্তের সাহায্যে উপরিভাগে পৌঁছায় এবং পুরুষ ফুলগুলি জলের উপরিভাগে ভেসে বেড়ায়। বাবু এটা পুরোপুরি এনসিইআরটির কথা, এটা পুরোপুরি এনসিইআরটির কথা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক। সামুদ্রিক ঘাস প্রজাতির উদ্ভিদের পরাগরেণুগুলি ফিতার মতো আকৃতির হয় এবং জলের অভ্যন্তরে নিষ্ক্রিয়ভাবে বাহিত হয়। স্যার নিষ্ক্রিয়ভাবে ও জলের ঢেউয়ের সাথে বাহিত হয়, এটাও এনসিইআরটির কথা, ঠিক আছে? দুটোই ঠিক, উভয় সঠিক। আচ্ছা, পরাগরেণুর গর্ভকেশরের মিথস্ক্রিয়া, যেটা বলা হয় পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের ফলে হলো একটি গতিশীল প্রক্রিয়া। এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো পরাগরেণু শনাক্ত করা থেকে সেটিকে গ্রহণ বা বর্জন করা। হ্যাঁ ঠিক আছে, চলো ওইসবগুলি পড়াশোনা হয়ে গেছে, ঠিক আছে। পরাগনালী গর্ভাশয়ে পৌঁছানোর পরে ডিম্বকের ডিম্বমূল প্রান্তে দিয়ে প্রবেশ করে। বলছে পরাগনালী গর্ভাশয়ে পৌঁছানোর পরে ডিম্বকের ডিম্বমূল প্রান্ত দিয়ে প্রবেশ করে। বাবু সবসময় যে ডিম্বমূল প্রান্ত দিয়ে প্রবেশ করবে তার কোনো ব্যাপার নেই, বেশিরভাগ ডিম্বগ্রন্থ দিয়েই প্রবেশ করে, বোঝা গেছে? বেশিরভাগ ক্ষেত্রেই ডিম্বগ্রন্থ দিয়ে প্রবেশ করে, সবসময় ডিম্বমূল দিয়ে প্রবেশ করবে তার কোনো ব্যাপার নেই, দুই একটা ক্ষেত্রে হয়। পরবর্তীতে ডিম্বগ্রন্থ দিয়ে সহকারী কোষের ভেতরে দিয়ে প্রবেশ করে। ঠিক আছে, এটাকে ঠিকও বলতে পারি ভুলও বলতে পারি, ঠিক আছে? সবসময় এই কেসটা কিন্তু হয় না, তাহলে এটাকে আমরা ঠিক না বলে ভুল বলাটাই সব থেকে বেটার, ঠিক আছে? সবসময় এই কেসটা কিন্তু হয় না। হ্যাঁ, এটা আমি মানে ঠিকও বলতে পারো ভুলও বলতে পারো, ঠিক আছে? যদি তোমার চালাজাল এন্ডি দিয়ে প্রবেশ করে, সেটা তো ঘুরে এসে এক মাস দিয়ে প্রবেশ করবে, একদম ঠিক, সেক্ষেত্রে এটা ঠিক আছে? আর সবসময় বলছে সবসময়, এখানে তো বলে না যে বেশিরভাগ, কিছু একটা বলতে হতো, তাই না? এখানে অসম্পূর্ণ ব্যাপারটা হয়ে গেছে, তার জন্য আমরা এক ঠিক দুই ভুলই বলবো। বিবৃতি এক সঠিক কিন্তু বিবৃতি দুই ভুল, এটা বলবো। চলো, আমাদের বেশ কিছু খাদ্যশস্য এবং সবজি ফসলের সংকর জাতগুলি বর্তমানে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে, একদম ঠিক। যদি সংকর জাতের বীজ বপন করা হয়, সংকর জাতের বীজ বপন করছে, তবে মধ্যবর্তী বংশধর বা অপত্য উদ্ভিদগুলিতে, আচ্ছা পরবর্তী বংশধর বা অপত্য উদ্ভিদগুলিতে বৈশিষ্ট্যের পৃথকীকরণ ঘটবে এবং তারা নিজেদের সংকর বৈশিষ্ট্যগুলিকে হারিয়ে ফেলবে। একদম ঠিক, এটাও ঠিক, দুটোই ঠিক, উভয় সঠিক। চলো নেক্সট দা এন্ড হতে চলেছে। চলো, আমরা একটা চ্যাপ্টার দা এন্ড করে ফেলেছি, অলরেডি এন্ড করতে চলেছি, ঠিক আছে? একটা চ্যাপ্টার আমরা দা এন্ড করতে চলেছি। যারা এখনো পর্যন্ত লাইক করোনি ঝটপট করে করো, বেশিক্ষণ টাইমও হয়নি, এত কম সময়ের মধ্যে ফুল কনসেপ্ট দিয়ে একটা চ্যাপ্টার কিন্তু আমরা এন্ড করতে চলেছি, ঠিক আছে? চলো, বলেছে নিচের প্রদত্ত সংকেত বা কোডগুলি থেকে সঠিক বিবৃতি চিহ্নিত করতে পারছে। দেখো কি বলেছে, পরাগমিলন পরবর্তী সেই সব ঘটনার অগ্রগতি নিশ্চয়তা প্রদান করে যা শেষ পর্যন্ত নিষেকে শেষ হয়, ঠিক। গর্ভমুণ্ড পরাগরেণু পতিত হওয়া থেকে শুরু করে পরাগনালিকার ডিম্বকে প্রবেশ পর্যন্ত সমগ্র ঘটনা প্রবাহকে একসাথে বলা হয় পরাগ গর্ভকেশ মিথস্ক্রিয়া, একদম ঠিক, এটা একদম ঠিক। আচ্ছা, মেগাস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় মেগাস্পোর মাতৃকোষ থেকে মেগাস্পোর গঠিত হয়, এটাও ঠিক ভাই। হ্যাঁ, আচ্ছা, পরাগরেণু সামঞ্জস্য বা উপযুক্ত শনাক্ত করার ক্ষমতা গর্ভকেশরের নাই, না এটা ভুল, গর্ভকেশরের আছে, গর্ভকেশরী তো ঠিক করবে যে কোনটা ঠিকঠাক পরাগরেণু, ঠিক আছে? কিন্তু গল্প হচ্ছে এখানে ওই অপশানটাই নেই, 1 2 3 তিনটাই ঠিক হবে। যদি এরকম কেস হয় তাহলে 2 আর 3 আমরা লিখবো, কিছু করার নেই, 2 আর 3 লিখবো, হ্যাঁ, সব থেকে যেটা বেস্ট হয়। কিন্তু 1 2 3 দুটোই ঠিক, তিনটাই ঠিক। তারপরে একটি আদর্শ গুপ্তবীজী ডিম্বক একটি দণ্ড এক্স এর মাধ্যমে অমরার সাথে যুক্ত থাকে। বাবু অমরার সাথে একটা দণ্ড ফিউনিকাল যুক্ত থাকে, মনে আছে? ফিউনিকাল, ঠিক আছে? আর তারপরে অংশটাকে বলা হয় হাইলাম, যা ডিম্বকের মূল দেহটি ওয়াই নামক অঞ্চলের সাথে সংযুক্ত থাকে, হাইলাম বলে। একটু আগে পড়িয়েছি, অনেকবার এই প্রশ্নটা ছিল। নেক্সট প্রশ্ন, ক্লিভেজ পলিএমব্রয়নি সচরাচর দেখা যায় ব্যক্তবীজী উদ্ভিদের কি হয় স্যার?
জাইগোটটা বিভাজিত হচ্ছে, বিভাজিত হতে 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 অনেক কোষ তৈরি করছে, যেগুলোর প্রত্যেকটা কোষ থেকে একটা করে এমব্রায়ো তৈরি হয়। একে বলা হয় পলি এমব্রায়োনি, যেটা দেখা যায় ব্যক্তবীজী উদ্ভিদে। ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কেমন হয়? সবসময় মনে রাখবে, ব্যক্তবীজী উদ্ভিদের শস্য হয় হ্যাপ্লয়েড, যেটা নিষেকের আগে তৈরি হয়, নিষেকের আগে তৈরি হয়। ঠিক আছে? কেন হয় ক্লাসে আমি খুব ভালো করে বুঝিয়েছি। ওকে, চলো, আশা করছি তোমরা প্রত্যেকটা কনসেপ্ট দারুণভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তবেই তুমি একটা লাইক দিয়ে দাও। ঠিক আছে, চলো টাটা। আর তোমরা বলে দাও একবার কবে তোমরা নেক্সট ক্লাসটা চাও। নেক্সট ক্লাসে কিন্তু আমরা মানুষের জনন একদম খতম করে দেবো, একদম খতম করে দেবো। ঠিক আছে, এক একটা ক্লাস এক একটা চ্যাপ্টার। ঝটপট করে কমেন্ট করে জানাও নেক্সট ক্লাস কবে চাও। ঠিক আছে, চলো টাটা।